আমরা একটু জানবো আপনার কাছ থেকে যে এই বাত ব্যথা হবার ঝুঁকিতে কারা আছেন, যেহেতু এটি সব ধরনের বয়সের ক্ষেত্রেই হতে পারে, সেক্ষেত্রে কারা বেশি ঝুঁকিতে আছেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে বাত ব্যথার ক্ষেত্রে আমরা কিছু ডিজিজ আছে যেটাকে আমরা বলি ডিজেনারেটিভ ডিজিজ, যেটা বয়সজনিত কারণে হয়। সেটা সবারই হতে পারে। সেক্ষেত্রে কিছু ফ্যাক্টর আছে যেগুলো তাদেরকে এই সমস্যাগুলো বাড়িয়ে দিতে পারে। এছাড়া কিছু আছে আমরা বলি ইডিওপ্যাথিক কজ বা আননোন কজ, যেটা আমাদের অটো ইমিউন ডিজিজ বলা হয়। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস বা এসএলই, এগুলো হলো আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে সেই ক্ষমতা এই রোগটাকে প্রিভেন্ট করতে পারে না, এবং এটার নির্দিষ্ট কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তো এটা যে কোনো বয়সের মানে যে কোনো মানুষেরই হতে পারে, তবে আমরা সাধারণত দেখতে পাই জেনেটিক কিছু ফ্যাক্টর থাকে, যাদের বাবা মায়ের থাকে তাদের এটা হওয়ার চান্স বেশি থাকে। যাদের ছোটবেলায় রিউমেটিক ফিভার থাকে তাদের পরবর্তী বয়সে যে যেমন হার্টের প্রবলেম তৈরি হয়, তেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ারও একটা চান্স থাকে। এছাড়া আমরা ইউরিক অ্যাসিড জনিত যে সমস্যাটার কথা বললাম, গাউটি আর্থ্রাইটিস, এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার। দেখা যায় যে অনেক ক্ষেত্রে কারো কিডনি রিলেটেড প্রবলেম আছে তাদের এটা হতে পারে, এবং যে খাবারগুলোতে সাধারণত ইউরিক অ্যাসিড বেশি থাকে সেই জাতীয় খাবারগুলো যারা বেশি গ্রহণ করে তাদের ক্ষেত্রেও ইউরিক অ্যাসিড জনিত যে আর্থ্রাইটিস, যেটা গাউটি আর্থ্রাইটিস আমরা বলি, সেটা হতে পারে। আর যেটা বয়সজনিত কারণে আমরা বলছিলাম, এটা কয়েকটা ফ্যাক্টরের কারণে তাদের এই জিনিসগুলো একটু আর্লি হতে পারে, বা এটা দীর্ঘমেয়াদী হতে পারে। যেমন দেখা যায় যে আমাদের যাদের বডি ওয়েট বেশি থাকে, যে ওভার ওয়েট যেটাকে আমরা বলি, ওবেসিটি থাকে, সেক্ষেত্রে এই যে শরীরে বড় বড় জয়েন্ট গুলোর উপরে আমাদের প্রেশারটা বেশি পড়ে। যেমন মনে করেন হাঁটু, হিপ জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, এইসব জয়েন্ট গুলোতে যখন আমরা বেন্ডিং করি, নিচে বসি, নামাজের মতো বসি, টয়লেটে বসি, সিঁড়ি দিয়ে ওঠানামা করি, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের বডি ওয়েটটা হিপ জয়েন্ট এই সমস্ত জয়েন্ট গুলোর উপর পড়ে। সো দেখা যায় যদি ওভারওয়েট এবং দীর্ঘমেয়াদী হয়, তখন এই বোনস গুলা বা জয়েন্ট গুলাতে ইরোশনটা বেশি হয়। দ্বিতীয়ত হলো কিছু খাদ্য খাবার, যেমন আমরা ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং কিছু সাপ্লিমেন্টের কথা বললি, যেগুলা অ্যাবাভ 40 হলে আমাদের প্রত্যেকটা মানুষেরই গ্রহণ করা উচিত, এবং খাবারের মধ্যে এই সমৃদ্ধ খাবারগুলা রাখা উচিত। সেক্ষেত্রে ৩ নম্বর হলো শরীরের এই সুস্থতার জন্য সবচেয়ে অ্যাক্টিভ থাকা। যেজন্য আমরা বলি সপ্তাহে ৫ দিন অন্তত আধা ঘন্টা বা ৪০ মিনিট যদি আমরা ফিজিক্যালি এক্সারসাইজ করি, সেটা হতে পারে সাইক্লিং, হতে পারে হাঁটাহাঁটি, হতে পারে সুইমিং, যার জন্য যেটা কমফোর্টেবল। এটা যদি আমরা রেগুলার করি তাহলে আমাদের বোনস এর হেলথ ভালো থাকে, জয়েন্টের ব্লাড সার্কুলেশন বাড়ে, নিউট্রিশন পৌঁছে। চতুর্থত যেটা আমরা ইদানিং কালে দেখতে পাচ্ছি যে আমাদের এই রোদে যাওয়ার প্রবণতাটা আমাদের অনেক কমেছে। আমরা দেখা যায় যে বিভিন্ন কাজে কর্মে আমরা ছাদের নিচে বা অফিসে, বাসায় যেখানেই থাকি, এই সান এক্সপোজার কম হওয়াতে অনেকের ভিটামিন ডি ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। তো সেটাও কিন্তু আমাদের বোনসের যেমন ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা কমিয়ে দেয়, এবং এই ধরনের ব্যথা বা জয়েন্ট ইরোশন বা জয়েন্টের ক্ষয়টা বাড়িয়ে দেয়। এক্ষেত্রে আমাদের উচিত হলো অন্তত সপ্তাহে ৩ দিন আধা ঘন্টা, আমরা বলি সকাল ১০টা থেকে ৩টার মধ্যে সূর্যালোকে বসা, এবং রোদের উপস্থিতি থেকে যে যতটুকু সম্ভব সান এক্সপোজার করা যায়, শরীরের যে অংশে রোদ লাগানো যায়, এটাকে কন্টিনিউ করা। তো এই জিনিসগুলো মেনে চললে অনেকাংশে দেখা যায় যে অস্টিওআর্থ্রাইটিস এর ভয়াবহতা কমানো সম্ভব।